সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত সাম্প্রতিকতম পরিস্থিতি এবং গভীরতর সংকট নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। দীর্ঘ অপেক্ষা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটছে দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবীর প্রতিটি দিন। যে নতুন বেতন কাঠামোর প্রত্যাশায় তারা প্রহর গুনছিলেন এবং যে স্বপ্ন তাদের অন্তরে লালিত ছিল, সেই স্বপ্ন এখন ক্রমশ ম্লান হয়ে আসছে এবং তীব্র হতাশায় রূপান্তরিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাম্প্রতিক বক্তব্য এবং কার্যক্রম বিশ্লেষণ করলে এটি দিবানুকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট মেয়াদে এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং প্রায় অস্তিত্বহীন। পুরো পরিস্থিতির সঠিক পটভূমি অনুধাবনের জন্য আমাদের কিছুটা অতীতে ফিরে যেতে হবে। গত জুলাই মাসে যখন দেশে উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে, তখন থেকেই সরকারি কর্মচারী সংগঠনগুলো সুসংগঠিতভাবে এবং জোরালো কণ্ঠে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়ন এবং দ্রুততম সময়ে বাস্তবায়নের দাবি জানাতে থাকে। তারা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি, মানববন্ধন, সমাবেশ এবং সভার আয়োজন করে তাদের ন্যায্য দাবি তুলে ধরে এবং সরকারের উপর ক্রমাগত এবং ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করতে থাকে। তাদের এই অব্যাহত চাপ, বারবার আয়োজিত কর্মসূচি এবং জাতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে সরকার অবশেষে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নবম জাতীয় বেতন কমিশন গঠনের ঘোষণা দেয়। সেই সময় একজন অভিজ্ঞ, সুপরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্বকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং অর্থনীতি, প্রশাসন, আইন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। কমিশনকে একটি সুনির্দিষ্ট 6 মাসের সময়সীমার মধ্যে ব্যাপক গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ, বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ এবং একটি সুষম ও বাস্তবায়নযোগ্য সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়। এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আশা, উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে একই পুরনো এবং অপর্যাপ্ত বেতন কাঠামোর অধীনে কাজ করতে করতে যারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েছিল, যারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েছিল এবং যারা নিজেদের বঞ্চিত ও অবহেলিত বোধ করছিল, তারা এই ঘোষণায় নতুন আশার সঞ্চার অনুভব করেছিল। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছিল যে এবার হয়তো তাদের প্রায় 1 দশকের কষ্টকর প্রতীক্ষার প্রকৃত অবসান ঘটবে এবং শীঘ্রই তারা একটি নতুন, উন্নত এবং যুগোপযোগী বেতন কাঠামোর সুবিধা পাবেন, যা তাদের বর্তমান আর্থিক সংকট থেকে মুক্তি দেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। নির্ধারিত 6 মাসের সময়সীমা অনুযায়ী গত ডিসেম্বর মাসের শেষ নাগাদ বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এবং সুপারিশমালা জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে এবং আমরা এখন জানুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি। তথাপি কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হয়নি। অভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী খসড়া প্রতিবেদন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। তবে এই উল্লেখযোগ্য বিলম্বের পেছনে প্রকৃত কারণ কি এবং কেন সময়মতো কাজ সম্পন্ন করা সম্ভব হলো না, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা বিবৃতি আসেনি। এই পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের বক্তব্য পুরো বিষয়টিকে আরও জটিল এবং হতাশাজনক করে তুলেছে। তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রদত্ত সাক্ষাৎকারে বারবার এবং স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নতুন জাতীয় বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব বিশিষ্ট নীতিগত সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং এখতিয়ারের মধ্যে পড়ে না। তার যুক্তি অনুসারে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা জাতীয় অর্থনীতি এবং রাষ্ট্রীয় বাজেটের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, সেটি গ্রহণের ক্ষমতা এবং নৈতিক বৈধতা কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের থাকা উচিত। তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে একটি নতুন বেতন কাঠামো শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এটি রাষ্ট্রীয় অর্থনীতির সামগ্রিক কাঠামো এবং জাতীয় বাজেটের উপর বহুমাত্রিক প্রভাব ফেলে। একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে, যা জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ। এর সঙ্গে জড়িত রয়েছে মুদ্রাস্ফীতির সম্ভাব্য চাপ, বাজেট ঘাটতি, আর্থিক শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার মতো জটিল বিষয়সমূহ।
অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হল দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং গভীর হতাশা দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলছেন যে যদি সরকারের শুরু থেকেই নবম বেতন স্কেল প্রদানের প্রকৃত সদিচ্ছা না থাকে তাহলে কেন বেতন কমিশন গঠন করা হলো এবং কেন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হলো। তাদের মতে এটি সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা এবং সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। তারা যুক্তি প্রদর্শন করছেন যে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে এবং এখন প্রায় 10 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই দীর্ঘ সময়ে দেশের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করেছে এবং আগামী 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। সময়ের একটি হিসাব করলে দেখা যায় যে যদি বেতন কমিশন এখনই তাদের প্রতিবেদন জমা দেয় তাহলেও নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পূর্বে সরকারের হাতে মাত্র কয়েকদিন বা সর্বোচ্চ 1 সপ্তাহের সময় থাকবে। প্রশাসনিক বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের মতে এই অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে একটি বিশাল এবং জটিল প্রতিবেদন পর্যালোচনা, বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা, আর্থিক প্রভাব মূল্যায়ন, মন্ত্রিসভার অনুমোদন এবং সরকারি গেজেট প্রকাশ করা কার্যত অসম্ভব। ফলে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম বেতন স্কেল বাস্তবায়িত হবে না। এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন আগামী 2 জানুয়ারি শুক্রবার সারা দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। কর্মচারী সংগঠনের নেতারা জানিয়েছেন যে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস হবে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারা এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে। এই পর্যন্তই আজকের প্রতিবেদন। সংবাদে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।